আমি বড় হয়ে একটা বিশাল বিজনেস করব। কোটি টাকা থাকবে আমার, তখন তোদের সবাইকে আমি নিজের গাড়িতে ঘোরাবো। বাজে কথা, আমি হব ইন্সপেক্টর, পাড়ার সব গুন্ডাকে ধরব। আমি শুধু চাই, টাকা থাকুক। বেশি না, কিন্তু অভাব যেন না থাকি। আমার স্বপ্ন অন্যরকম, আমি বই লিখব, গল্প বলবো, আর একদিন আমার বই যখন বাজারে আসবে, তোরা হবি প্রথম পাঠক। বই পড়ে কেউ বড় হয় নাকি রে? পেট চলবে লেখালেখি দিয়ে, পেট যদি নাই চলে, তাও লিখব। কারণ এটাই আমি। এই বাক্যটা তখন কেউ গায়ে মাখেনি, কিন্তু ভবিষ্যতে এটাই হয়ে উঠবে ঘটনাপ্রবাহের কেন্দ্রবিন্দু। সময় সবকিছু বদলে দেয়। এক সময় কলেজ শেষ হয়, তারপর বিশ্ববিদ্যালয়। ধীরে ধীরে চারজনের পথ আলাদা হয়ে বছরখানেক পর, একদিন সকালের গাড়িতে করে চাঁদপুর স্টেশনে নামে আরাফাত। তার হাতে ট্রলি ব্যাগ, কাঁধে ঝোলা, আর চোখে সেই পুরনো হাসি। তাকে দেখে পাড়ার ছোটরাও চিৎকার করে উঠে, আরাফাত দাদা এসেছে, লেখক দাদা। সে বাড়ি ফিরে স্নান সেরে, দুপুরে 3 পুরনো বন্ধুকে ডাকে করে, বাবু, শিহাব আর নাদিম আসে, কেউ খালি হাতে, কেউ একগুচ্ছ ফুল নিয়ে। তারা পুরনো গল্প শুরু করে, শৈশব, স্কুল, দুষ্টুমি, প্রেমপত্র, সব। আরাফাত নিজের বইয়ের 3টি কপি রাখে। তোমাদের জন্য এনেছি, তোদের ছাড়া আমার কিছু হতো না। তারা বাহবা দেয়, কিন্তু বাইরের হাসির আড়ালে চোখে লুকিয়ে থাকে ঈর্ষার ছায়া। বাবু, শিহাব আর নাদিম সন্ধ্যায় একসঙ্গে হাঁটতে বের হয়। একটি গাছের নিচে বসে বাবু মুখে হাত দিয়ে বলল, তোদের একটা বই লিখেই এত টাকা কিভাবে পেল রে? শিহাব বলল, এই ছেলেটা আমাদের ভুলে গেল। আমরা কি কম করেছি ওর জন্য? আর এখন দেখ তো, কিভাবে বড়লোক সেজে ঘুরে বেড়াচ্ছে। নাদিম ঠান্ডা গলায় বলে, এখনো সময় আছে, এমন কিছু করতে হবে যাতে ও বুঝে যায় আমরা কারা। তাদের মধ্যে জন্ম নেয় এক বিষাক্ত পরিকল্পনা। বন্ধুত্ব আর ভালোবাসার আবরণে ঢেকে তারা বুনতে থাকে লোভের জাল। এক সন্ধ্যার বৈঠক, কলোনির শেষ মাথায় মাঠে। আজ সন্ধ্যায় সেখানেই বসেছে গোপন বৈঠক। বাবু গলা নিচু করে বলল, তোরা বুঝলি তো ব্যাপারটা? ওই পুচকে এখন লাখপতি। শুনলাম বইয়ের রয়্যালটি ছাড়াও সিনেমার অফার এসেছে ওর কাছে। শিহাব সিগারেট টানতে টানতে বলল, দেখলি না কেমন দামি ঘড়ি পরে ঘুরছে? আগে যার গায়ে গ্যাঞ্জিও ছিল ছেঁড়া, সে এখন ব্র্যান্ডেড জামা পরে। নাদিম ধীরে বলল, আর এটা তো শুধু শুরু, সামনে আরও আসবে। আমার তো মনে হচ্ছে, এখনই কিছু না করলে আর কিছুই থাকবে না আমাদের জন্য। বাবু বলল, তাহলে করতেই হবে কিছু। আমাদের ওর টাকা দরকার, ও তো বন্ধুই, চাইলে সহজেই পাবো। আর না দিলে, নেওয়ার অনেক উপায় আছে। তিনজনের চোখে ঝিলিক দেয় একরাশ অন্ধকার। অন্যদিকে আরাফাত বাড়িতে বসে মায়ের সঙ্গে গল্প করছিল আরাফাত। মা গর্বে বুক ফুলিয়ে বলে, দেখেছিস তো মা, তোকে নিয়ে আজ কত লোক কথা বলছে। তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস। আরাফাত মৃদু হেসে বলে, আমি শুধু আমার স্বপ্নটাকে ধরে রেখেছিলাম মা। তুই তো জানিস, কতবার সবাই বলেছে, লেখালেখি করে কিছু হবে না। তার চোখে পানি চলে আসে। মাও চোখ মুছে, মা জানে, তার ছেলেটা শুধু ভালো লেখক নয়, সে একজন ভালো মনের মানুষও। কিন্তু ভাগ্যের পরিহাস, ভালো মনের মানুষদের নিয়েই তো বেশি খেলতে চায় এই পৃথিবী। পরদিন বিকেলে বাবু, শিহাব আর নাদিম আসে আরাফাতের বাড়ি। তাদের মুখে আগের সেই হাসি, হাতে মিষ্টির বক্স। বাবু বলে, দোস্ত, তোকে আমরা ছোটবেলার বন্ধু হিসেবে গর্বিত। ভাবতেই পারছি না, তুই আজ দেশের নামকরা লেখক। শিহাব বলে, তোর সিনেমার অফারও নাকি এসেছে? বাহ, তোদের গল্পে আমাদেরও চরিত্র দিস রে। নাদিম ধীরে বলে, আচ্ছা, একটা কথা বলি, তুই যদি আমাদের সঙ্গে একটা পার্টনারশিপ করিস, একটা বিজনেস খুলি, কি বলিস? আরাফাত কিছুটা অবাক হয়, পার্টনারশিপ, কিসের? বাবু তৎক্ষণাৎ বলে, তোকে নিয়ে একটা প্রোডাকশন হাউস খুলতে পারি। তোকে সামনে রেখে সিনেমা, ওয়েব সিরিজ, সব করা যাবে। তোর নামই তো এখন ব্র্যান্ড। আরাফাত একটু চিন্তায় পড়ে, সে কারো মন ভাঙতে চায় না, আবার না বুঝে কিছু করতে চায় না। দেখ, তোরা আমার বন্ধু, তোদের ভাবনা খারাপ না, কিন্তু এসব বিষয় তো আমি বুঝি না। আমার একজন অ্যাডভোকেট আছে, তার সঙ্গে আলোচনা করে জানাবো। তিনজন মুখ চেপে হাসে, বাইরে ভাবে, বন্ধু সাবধান। সেদিন রাতে তিনজন আবার বৈঠকে বসে। শিহাব বলে, দেখলি কেমন ঘুরিয়ে দিল, এখন অ্যাডভোকেটের কথা বলে, মানে, বিশ্বাস করে না আমাদের। নাদিম রাগে বলল, বিশ্বাস না করলে আমরা কি করব? এখন সময় অ্যাকশন নেওয়ার। বাবু মুচকি হেসে বলল, আমি প্ল্যান ভেবে ফেলেছি।
ওর ঘরে একটা ছোট্ট কাঠের বাক্স আছে, যেখানে ও পাণ্ডুলিপি, চিঠিপত্র আর কিছু ডকুমেন্ট রাখে। আমরা সেটা হাতিয়ে নেব। শিহাব চোখ বড় করে বলল, তার মানে চুরি করব? বাবু বলে, চুরি নয় রে বোকা, নিজের প্রাপ্য বুঝে নেওয়া। ও তো আমাদের কিছুই দিচ্ছে না, তাহলে আমাদেরও পথ বেছে নিতে হবে। পরদিন গভীর রাতে, যখন পাড়া নিস্তব্ধ, তিনজন ছায়ার মতো ঢুকে পড়ে আরাফাতের বাড়ির পেছনের দরজা দিয়ে। শিহাব পাহারা দেয়, নাদিম জানালার গ্রিল খুলে, আর বাবু ঢোকে ঘরের ভেতর। হাতের টর্চে সে খোঁজে সেই কাঠের বাক্স। একটা পুরনো আলমারির নিচে পাওয়া যায় সেটি। খুলতেই ভেতরে দেখা যায় চুক্তিপত্র, ব্যাংকের ডকুমেন্ট এবং একটি বিশেষ খাম। খাম খুলে বাবু চমকে ওঠে, ওটা ওর নতুন উপন্যাসের পাণ্ডুলিপি, যা এখনো কোথাও জমা পড়েনি। এই তো আসল জিনিস, বাবু ফিসফিস করে। তারা চুপি চুপি বেরিয়ে যায়। অন্যদিকে, বাবু, শিহাব আর নাদিম বসে আছে বাবুর ঘরের পেছনের রুমে। সামনে টেবিলে রাখা সেই পাণ্ডুলিপি, নিঃশব্দ মৃত্যুর কাহিনী। নাদিম বলল, এটা যদি আমরা আমাদের নামে ছাপাই, একটা নতুন লেখকের নামে রেজিস্টার করিয়ে ফেলি, আর বাবু তোর মোবাইল কোম্পানির যোগাযোগ ব্যবহার করেই আমরা বড় প্রকাশনায় পাঠিয়ে দিই। বাবু চুপ করে আছে, সে জানে কাজটা অন্যায়, কিন্তু এখন সে এতটাই লোভে ডুবে গেছে যে কিছুতেই থামতে পারছে না। শিহাব বলে, আরাফাত তো পাণ্ডুলিপি হারালো, এখন আমাদের বলতেই পারিস, তোকে তো কালি দিয়েছিলাম খামটা। ব্যাস, ওর গলা বন্ধ। তারা হাসে, তাদের সেই হাসি যেন গর্জে ওঠে বিশ্বাসঘাতকতার রূপে। আরাফাতের খোঁজ। আরাফাত পুলিশে যায়নি, কারণ সে জানে, প্রমাণ ছাড়া কিছুই হবে না। আর সে বিশ্বাস করতে চায় না যে তার বন্ধুরা সত্যিই এর পেছনে জড়িত। তবে সে এক কাজ করে, প্রকাশনী সংস্থায় ফোন করে জানান দেয়, তার নতুন উপন্যাসের খসড়া চুরি গেছে। কেউ যদি আরাফাত নামে বা অন্য নামে সেই পাণ্ডুলিপি জমা দেয়, যেন অবিলম্বে জানানো হয়। বাবুর চাল। 1 সপ্তাহ পেরিয়ে যায়। হঠাৎ একদিন বাবুর ফোনে আসে একটি কল, কলকাতার একটি মাঝারি মানের প্রকাশনী থেকে। আমরা আপনার পাঠানো নিঃশব্দ মৃত্যুর কাহিনী পাণ্ডুলিপিটি পড়েছি। দারুণ লেখা, আমরা এটা প্রকাশ করতে আগ্রহী। বাবু চমকে যায়, তারপর চোখে ভেসে ওঠে টাকার ঝলক। সে বলে, অবশ্যই, চুক্তিপত্র পাঠিয়ে দিন, আমরা একসাথে বসে সিদ্ধান্ত নেব। বাবু চুক্তি স্বাক্ষর করে লেখক হিসেবে তার এক আত্মীয়ের নাম ব্যবহার করে। নিজের নাম জোড়ায় না, যাতে কেউ ধরতে না পারে। আরাফাতের কাছে একটি চিঠি। দুদিন পর, আরাফাতের মেইলে আসে একটি অদ্ভুত বার্তা, প্রকাশনী থেকে। নিঃশব্দ মৃত্যুর কাহিনী পাণ্ডুলিপির সদৃশতা সম্পর্কে জানানো হচ্ছে। বার্তায় লেখা, সম্প্রতি এক নতুন লেখক আমাদের নিঃশব্দ মৃত্যুর কাহিনী নামে একটি উপন্যাস জমা দিয়েছেন। আমরা লেখাটি আপনার পূর্ববর্তী কাজের সঙ্গে বিস্ময়কর মিল খুঁজে পেয়েছি, তাই চাই আপনার বক্তব্য জানতে। আরাফাত স্তব্ধ, তার নিজের লেখা, তারই নাম ছাড়া কেউ জমা দিয়েছে। তবে এবার সে জানে, আর অপেক্ষা করে লাভ নেই। মুখোমুখি। রাতে 3 বন্ধুকে ডাকে সে নিজের বাড়িতে। তারা আসে, মুখে সাজানো হাসি, যেন কিছুই ঘটেনি। আরাফাত ধীরে বলে, তোরা জানিস, আমার নতুন উপন্যাসটা চুরি হয়েছে। কেউ প্রকাশনায় জমা দিয়েছে সেটা। আমি জানি কে করেছে। 3 জন একে অপরের দিকে তাকায়। বাবু চুপ, শিহাবের মুখ গম্ভীর, নাদিম চোখ নামিয়ে রাখে। আরাফাত এবার কাপা গলায় বলে, আমি তোদের বিশ্বাস করেছিলাম, তোদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম আমার স্বপ্ন। তোরা আমার পেছনে ছুরি মারবি, এটা ভাবিনি। এখনো সুযোগ আছে, পাণ্ডুলিপিটা ফেরত দে, সব ভুলে যাব। না হলে। বাবু উঠে দাঁড়ায়, তুই কি ভাবিস নিজেকে? তুই আজ যেখানে পৌঁছেছিস, সেটাই আমাদেরও অবদান ছিল। শুধু তোর ঘাম না, আমাদেরও সময় গেছে তোকে সাহস দিতে। তাই আমাদেরও ভাগ আছে। আর কিছু ফিরিয়ে দেওয়ার কথা বলিস না। আমরা যা করব, সেটাই করব। তুই কিছুই করতে পারবি না। 3 জন বেরিয়ে যায় দরজা ঠেলে। আরাফাত দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। কিন্তু তার চেহারা এবার দৃঢ়তা। সে জানে, এ লড়াই এখন বন্ধুর বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। পরদিন সকালে সে সরাসরি যোগাযোগ করে সেই প্রকাশনীর ম্যানেজিং এডিটরের সঙ্গে, যিনি পাণ্ডুলিপির বিষয়ে সন্দেহ জানিয়েছিলেন। আরাফাত বলল, আপনি বলেছিলেন, একটি পাণ্ডুলিপি জমা পড়েছে যার নাম নিঃশব্দ মৃত্যুর কাহিনী। আমি অনুরোধ করছি, সেটি আমাকে পাঠানোর অনুমতি দিন, যাতে আমি প্রমাণ করতে পারি ওটা আমার লেখা। প্রকাশনীর পক্ষ থেকে উত্তর আসে, আমরা কেবল অনুমতি দিতে পারি, যদি আপনি নিজের লেখা সংরক্ষিত খসড়া,
ডেটেড প্রমাণ বা অফিসিয়াল রেজিস্ট্রেশনের কাগজ দেখাতে পারেন। আরাফাত হেসে বলে, দেখি খুব শিগগিরই। আরাফাত তখন যায় তার বন্ধু রিয়াজের কাছে, যে একজন কপিরাইট আইনজীবী। রিয়াজ বলে, ভাই, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তোকে তো সাহায্য করতেই হবে। তোর হাতে কি কোনো প্রমাণ আছে যে এই পাণ্ডুলিপি তুইই লিখেছিস? আরাফাত বলল, আমি সব নিয়ে এসেছি একটি পুরনো ডায়েরি, যেখানে তার হ্যান্ডরাইটিংয়ে লেখা উপন্যাসের খসড়া, তার সঙ্গে ইমেইলের ব্যাকআপ, যেখানে সে নিজে পাণ্ডুলিপিটা নিজের এডিটরের কাছে পাঠিয়েছিল প্রুফরিডিংয়ের জন্য। রিয়াজ চমকে ওঠে, এগুলো যথেষ্ট, এইসব নিয়ে তো মামলাই করে দেয়া যায়, তবে আদালতে যাওয়া সময় সাপেক্ষ। তুই চাইলে আইনি নোটিশ পাঠিয়ে প্রথমেই ভয় ধরাতে পারিস ওই চোরদের। আরাফাত রাজি হয়। 3 দিন পর বাবুদের হাতে পৌঁছায় আইনি চিঠি। আপনারা যে পাণ্ডুলিপি জমা দিয়েছেন, সেটির উপর মালিকানা দাবি করেছেন মিস্টার আরাফাত হোসেন। আপনারা যদি 7 কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা না দেন এবং নকল পাণ্ডুলিপি প্রত্যাহার না করেন, তবে আপনাদের বিরুদ্ধে কপিরাইট আইনে ফৌজদারি মামলা দায়ের করা হবে। বাবু থম মেরে যায়। শিহাব রেগে গিয়ে বলে, আমি বলেছিলাম না, শেষমেশ বিপদ হবে। নাদিম দরদ করে বলে, চুপ কর, এখন মাথা ঠান্ডা রাখো, আমাদের কিছু না বলাই ভালো। ভুল স্বীকার করলে তো মরলাম, আর যদি না করি, মামলার ঝামেলা। 3 বন্ধুর মধ্যে ফাটল ধরতে শুরু করে। শিহাব এখন পিছিয়ে যেতে চায়। সে বলে, দেখ, আমি ছিলাম শুধু পাহারাদার, আমি কিছু করিনি। নাদিম চায় মীমাংসা, চুপচাপ পাণ্ডুলিপিটা ফেরত দিয়ে দিই, বলি ভুল হয়েছে। কিন্তু বাবু এখনও জেদে অটল। সে মনে করে আরাফাত ব্লাফ দিচ্ছে। মামলা করতে গেলে সময় ও খরচ, সে সবই হয়তো আরাফাতের পক্ষে নেই। দেখবি, কিছুই করতে পারবে না। কিন্তু সে জানত না, আরাফাত একা নয়, এখন তার পাশে আছে আইন, প্রমাণ, আর দেশব্যাপী একটা পাঠ্য সমাজ, যারা তাকে ভালোবাসে। আসল ধাক্কা আসে 3 দিন পর। একটি স্থানীয় নিউজ চ্যানেলে প্রচার হয় রিপোর্ট, বিখ্যাত লেখক আরাফাত হোসেনের পাণ্ডুলিপি চুরি। সন্দেহভাজন 3 বন্ধু, যারা এখনও নিশ্চুপ। কপিরাইট অফিস থেকে শুরু হয়েছে তদন্ত। এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। পাঠকেরা ক্ষুব্ধ, সবাই বলছে কতটা নীচ হতে পারে মানুষ, এমন বন্ধু পিঠে ছুরি মারে। সন্ধ্যায় আবার 3 বন্ধু পৌঁছে যায় আরাফাতের বাড়িতে। তারা আর আগের মতো মাথা উঁচু করে আসেনি। তাদের চোখে ক্লান্তি, কণ্ঠে একরাশ অনুতাপ। নাদিম কাপা গলায় বলে, দোস্ত, আমরা ভুল করেছিলাম, লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, তুই যদি পারিস, আমাদের ক্ষমা কর। শিহাব মাথা নিচু করে বলে, আমি শুধু পাহারা দিচ্ছিলাম রে, আমি চাইনি এমন হোক। আরাফাত চুপ, তার চোখে জল, কিন্তু ঠোঁটে তীক্ষ্ণ এক ব্যথার হাসি। ক্ষমা? তোরা জানিস, আমার সবচেয়ে প্রিয় জিনিসটা ছিল বিশ্বাস। সেটাই চুরি করেছিলি। টাকা বা পাণ্ডুলিপি ফিরে পেলেও ওটা কি ফেরত পাবো? 3 জন নিশ্চুপ। আরাফাত বলে, আমি মামলা করব না, কিন্তু আমি তোদের আর বন্ধু বলতে পারি না। তোদের জন্য এখন আমার কাছে কিছুই নেই। ফিরে যা। তোরা যে ছিলি আর যে হয়েছি, সেই 2 মানুষের মধ্যে আমি ফারাক বুঝে গেছি। 3 জন ধীরে ধীরে বেরিয়ে যায়। আরাফাত দরজা বন্ধ করে দেয়। সেই বন্ধ দরজার ভিতর থেকে একটিমাত্র শব্দ শোনা যায়, শেষ হয়ে গেল। সে আবার টেবিলের সামনে বসে হাতে কলম তুলে নেয়। সময় কেটে গেছে প্রায় 6 মাস। চাঁদপুর কলোনির বাতাসে এখন আর সেই চঞ্চলতা নেই। পাড়ার মানুষ এখনও আলোচনা করে একটাই গল্প, আরাফাত ও তার 3 বন্ধুর। ছোট্ট পাড়া থেকে উঠে আসা সেই বিখ্যাত লেখক, যাকে তার নিজের বন্ধুরাই ঠকিয়েছিল। নতুন সকাল, নতুন জীবন। আরাফাত এখন কলকাতায় থাকেন। শহরের এক সাহিত্যপ্রেমী মহলে তার যথেষ্ট পরিচিতি। তার নতুন বই লোভের ছায়া প্রকাশের প্রথম মাসেই বেস্টসেলার হয়েছে। সেই বইয়ের প্রথম পাতায় লেখা, উৎসর্গ, আমার শৈশব, যেখানে বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ, আর কিছু মুখ, যাদের মুখোশ খুলে পড়েছে। 3 বন্ধুর ভাগ্য। বাবুর ব্যবসা একসময় ভালো চলছিল, কিন্তু মিডিয়ার নজরে পড়ে তার দোকান বন্ধ হয়ে যায়। কপিরাইট চুরির কেলেঙ্কারি ছড়িয়ে পড়ায় কেউ আর তার কাছ থেকে মোবাইল কেনে না। লোনের বোঝায় একদিন দোকান বন্ধ করে পালিয়ে যায় অন্য শহরে। এখন একটি গুদামে কাজ করে, দিনরাত মাল টানে। শিহাব একসময় নিরাপত্তা কোম্পানিতে সুপারভাইজার ছিল। মামলার হুমকি আর সামাজিক লজ্জায় সেই চাকরিও যায়। বেকার হয়ে পড়ে এক আত্মীয়ের মাধ্যমে একটি ওয়ার্কশপে কাজ পায়, কিন্তু মানসিকভাবে সে আর আগের মতো নেই। তার চোখে সবসময় আতঙ্ক, কেউ যেন আজও বিচার করে তাকে। নাদিম চাকরি চালিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু অফিসে কেউ আর তার সঙ্গে বসে না, কথা বলে না।
ধীরে ধীরে একঘরে হয়ে পড়ে। লুকিয়ে একদিন আরাফাতের নতুন বই পড়ে আর ভেঙে পড়ে। এক চিঠিতে সে লিখে পাঠায়, তুই চাইলেই আমাকে শাস্তি দিতে পারতিস, কিন্তু তুই আমাকে শাস্তি না দিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিলি। তোর ক্ষমা পেতে আমি যোগ্য নই, কিন্তু জানিস আমি এখনও তোকে শ্রদ্ধা করি। আরাফাত উত্তর পাঠায় না, শুধু চুপ করে ডায়েরিতে লেখে, কিছু ক্ষতি কখনো পুষিয়ে ওঠে না, শুধু মেনে নেওয়া যায়। শেষের আরাফাত। শহরের ব্যস্ততা, সাহিত্য চর্চা, সেমিনার আর লেখার মধ্যে দিন কাটে আরাফাতের। মাঝে মাঝে বিকেলে একা বসে থাকে কফির কাপ হাতে, গোধূলির রঙে ডুবে যায়। প্রতিবার সে মনে করে সেই 4 বন্ধুর গল্প, যেখানে সে একা হয়ে গিয়েছিল 3 জনের লোভের সামনে। কিন্তু সে জিতেছে। লেখনীকে হারাতে চেয়েছিল যারা, আজ তারা গুম হয়ে গেছে, আর লেখনীই তাকে বানিয়ে দিয়েছে অমর। লোভ, মানুষের এক পুরনো রোগ। এটা বন্ধুত্বকেও মেরে ফেলতে পারে। আর বিশ্বাসঘাতকতা, যত কাছের মানুষ করে, তত বেশি ব্যথা দেয়। কিন্তু ন্যায় কখনো মরে না। সে ধীরে আসে, নীরবে আসে, কিন্তু এসেই নিজের জায়গা করে নেয়।